তো বন্ধুরা, আমেরিকার তরফ থেকে ভারতকে সম্পূর্ণ কোণঠাসা করে দিয়েছে যাতে কোনোভাবেই ভারতের তেজাস যুদ্ধবিমানের ডেলিভারি হতে না পারে। তো ওদিকে পাকিস্তানের তরফ থেকে একটা বড় খোলাসা করা হয়েছে যে কিভাবে ভারতের সিক্রেট এজেন্সি রয়ের তরফ থেকে হামাসের আতঙ্কবাদীদের যে লিডার তাদেরকে খতম করে দিয়েছে ইসরায়েলের জন্য, আর তার সাথেই কিভাবে ভারত চীনের একটা গোটা জাহাজের দখল নিয়েছে এবং একই সময়ে ভারতের মাটিতে শুরু হবে 150টা যুদ্ধবিমানের সবচেয়ে বড় যুদ্ধাভ্যাস। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং চাইলে আমাদের চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন জয়েন বাটন থেকে। যাই হোক, আমাদের প্রথম আপডেট রয়েছে চীনকে নিয়ে, যেখানে ভারত চীন সীমান্তের যে পুরো নাম সেটাকেই পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। হালেই ভারতের পার্লামেন্টে সিকিমের রাজ্যসভা মেম্বার দোর্জে লেপচার তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে যে ভারত চীন সীমান্তের নাম পাল্টে অফিসিয়ালি এটাকে ভারত তিব্বত সীমান্ত করা হোক। কেন 1950 সালের আগে এটা অ্যাকচুয়ালি তিব্বত বর্ডারই ছিল। সেক্ষেত্রে চীনের বিরুদ্ধে ভারতের অফিসিয়ালি পুরনো নাম পরিবর্তন করা উচিত যাতে চীনের ক্লেম দুর্বল হয়ে পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পার্লামেন্টে এই দাবি ঠিক এমন সময় করা হচ্ছে যখন ওদিকে দিল্লিতেই ভারত আর চীনের যে বিদেশ মন্ত্রক তাদের অফিসিয়ালদের মধ্যে 30তম মিটিং হচ্ছে দুই দেশের সীমা বিবাদের ওপর। ভারতের তরফ থেকে যে পরিমাণে চীনের বিরুদ্ধে রেস্ট্রিকশন লাগাচ্ছে তাতে কিন্তু চীন এক প্রকার বাধ্য হয়েই এই সীমা বিবাদ মেটানোর ওপর কাজ করছে। এমনকি গতকালে চীনের বিদেশমন্ত্রীর অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ওরা ভারতের সাথে নাকি সীমা বিবাদের ওপর কাজ আরও বেশি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি ভারত কিন্তু সব দিক থেকে চীনকে পুশ করছে এবং তাতে কাজও হচ্ছে। চীনের প্ল্যান ছিল বর্ডারের বিবাদ চলুক, ভারত চীন সম্পর্ক নিজের মতন চলবে, কিন্তু ভারত উল্টো চাল দিয়েছে। ভারত তিব্বত ইস্যুতে সাপোর্ট দিচ্ছে আমেরিকাকে, প্রধানমন্ত্রী তাইওয়ানের প্রেসিডেন্টকে নিয়ে টুইট করছে, ইকোনমিক রেস্ট্রিকশন লাগাচ্ছে চাইনিজ কোম্পানির ওপর। ওদের অলরেডি যে সমস্ত ব্যান হয়েছে সেটা তো জানেন, উপরন্তু ওদের ইনভেস্টমেন্টও আটকে দেওয়ার সাথে চাইনিজ কোম্পানির ভারতীয় সাবসিডিকে কোনো ভারতীয় কোম্পানির কাছে বিক্রি করতে হবে এমন নিয়ম নিয়ে আসা হয়েছে। ফলে চীনের পক্ষে আমেরিকার সাথে ডিকাপলিংয়ের পর ভারতের মার্কেট ছাড়া তো গতি নেই। আর এই কারণেই ভারত এখন চারিদিক থেকে ওদেরকে পুশ করছে, যার অ্যাকচুয়াল রেজাল্ট বর্ডারে দেখা যাচ্ছে। এবং যত সময় যাবে এইভাবেই কিন্তু চীন সারেন্ডার করতে বাধ্য হবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট তেজাসকে নিয়ে, যেখানে খুবই একটা খারাপ খবর সামনে এসেছে, যার মতে ভারতীয় তেজাস বিমানের ডেলিভারি প্রায় আটকে গেছে পুরোপুরি। রিপোর্ট অনুযায়ী আমেরিকার তরফ থেকে ইঞ্জিনের ডেলিভারি নিয়ে আর কোনো আশা নেই এবং ওরা সেপ্টেম্বরের পরেই ইঞ্জিন দেবে, তাও আবার বছরে মাত্র 3 থেকে 4টে করে। যেখানে এইচএলকে বছরে কম করেও 16টার বেশি বিমানের যে ডেলিভারি সেটা তো দিতে হবে, এবং যা ডিলে হয়েছে তাকে মেকআপ করার জন্য অন্তত 24টা বিমানের ডেলিভারি প্রয়োজন। কিন্তু আমেরিকা তো ভারতকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। আর টু বি অনেস্ট, এর জন্য আমেরিকার কোনো দোষ নেই, দোষ 4 জনের। প্রথমত বায়ুসেনা, যারা জানতো যে কিভাবে আমেরিকা ভারতের তেজাসকে আমেরিকায় নিয়ে গিয়ে টেস্টিংয়ের পরে এর ডেটা দেয়নি নিউক্লিয়ার টেস্টের জন্য, কিন্তু তারপরেও বায়ুসেনার তরফ থেকে আমেরিকার ইঞ্জিনকে সিলেক্ট করে। দ্বিতীয় দোষ কংগ্রেসের, যারা 2007 সালে তেজাসের কাবেরী ইঞ্জিনের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল, আর এর পেছনে আমেরিকার হাত ছিল, যেখানে ওরা চাইছিল যে ভারত আমেরিকার থেকে ইঞ্জিন কিনুক আর নিজেদের ইঞ্জিন প্রোগ্রাম বন্ধ করে দিক। সেটাই হয়েছে। তৃতীয় দোষ রয়েছে বিজেপি। কংগ্রেস 2007 সালে ভারতের স্বদেশী ইঞ্জিনের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল। এর প্রায় 7 বছর পর মানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে। আর আমার মতে ওদের অন্তত উচিত ছিল কংগ্রেস সরকার আমেরিকার কথায় যে ব্লান্ডার করেছে তাকে শুধরে কাবেরীর প্রজেক্টকে পুনরায় চালু করার। যদি সরকার 2017-18তেও এর ওপর কাজ চালু করত তাহলেও আজ অবধি অনেক দূর এগিয়ে যেত, কিন্তু ওরা গত বছরে এর ফান্ডিং চালু করেছে, মানে কিছু দোষ তো এদেরও আছে। আর শেষ এবং সবচেয়ে বড় ভিলেন এই পুরো সিচুয়েশনের আমাদের সরকারি বাবু বা বিউরোক্র্যাটস। এরাই কিন্তু মূল পান্ডা বিদেশি লবিং করা, বিদেশের ফান্ডিং নিয়ে ফাইল আটকে রাখা, যাতে দেশীয় প্রজেক্ট কোনোভাবেই সফল হতে না পারে এবং নিজেদেরকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করে। যাই হোক, এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে দোষ জারি হোক, ভারত তো ফেসে গেছে, এবারে কী হবে? তো বন্ধুরা, এখানে কিন্তু মেইনলি 2 থেকে 3টে রাস্তা আছে। একটা হলো স্বদেশী কাবেরী ইঞ্জিন, যেটা তৈরি হচ্ছে, আর আমি অলরেডি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। কিন্তু এতে মিনিমাম 2027 থেকে 28 সালের সময় লাগবে প্রোডাকশান চালু হতে, যেখানে ভারতের তরফ থেকে একটা নতুন ডিজাইনকে তৈরি করা হচ্ছে। আর দ্বিতীয় অপশান হলো আমেরিকার এই ইঞ্জিনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা, আর তৃতীয় অপশান হলো রাশিয়ার সাথে ডিল করা।
রাশিয়ান RD-33কে তেজসে যুক্ত করা যেতে পারে, যার ওপর কিছু কথাবার্তাও চলছিল। আর এর ওপরেও আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এই 3টে অপশান ছাড়া ভারতের কাছে কিন্তু আর কোনো রাস্তা নেই। এখন সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনা আর ভারত সরকারকেই নিতে হবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট চীনকে নিয়ে, যেখানে ভারতের তরফ থেকে চীনের একটা গোটা জাহাজকে আটক করে নিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতের হাইকোর্টের তরফ থেকে দেওয়া নির্দেশের পর চীনের এই শিপকে ওড়িশার পোর্টে আটক করা হয়েছে। এখানে বেসিক্যালি কী হয়, চীনের এই জাহাজের কোম্পানির সাথে এক ভারতীয় কোম্পানির পেমেন্টকে নিয়ে বিবাদ তৈরি হয়, যেখানে চাইনিজ শিপ কোম্পানি মোটামুটি 1 কোটি টাকা এই ভারতীয় কোম্পানিকে কিছুতেই দিচ্ছিল না এবং ধোঁকাবাজি করার চেষ্টা করে। ব্যাস, এরপরে ওরাও কোর্টে যায় এবং যে সময়ে চীনের এই কোম্পানির জাহাজ ভারতের ডক করেছিল তারপরে তাকে সিজ করে নেওয়া হয়। এখন যতক্ষণ না চীনের এই কোম্পানির তরফ থেকে সমস্যা মেটাচ্ছে এবং কোর্টের তরফ থেকে পুনরায় অর্ডার আসছে, ভারত সরকার চীনের এই জাহাজকে নিজেদের কাছে আটকে রাখবে। মানে ফুল পাকিস্তানের মতন কেস। ওদের তো বিমান আটকে দিয়েছিল মালয়েশিয়া টাকা না দেওয়ার জন্য, এবারে আবার চীনেরও সেম অবস্থা। মানে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে, তাও আবার চীনের মতন এত বড় দেশের জন্য। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট ভারতের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল যুদ্ধাভ্যাসকে নিয়ে, যেখানে ভারতের তরফ থেকে প্রায় 30টা দেশের সাথে মিলে সবচেয়ে বড় বায়ুসেনা ড্রিল করবে, তাও আবার ভারতের আকাশে। রিপোর্ট অনুযায়ী এখানে মোটামুটি 150টার বেশি আলাদা আলাদা ফাইটার জেট একসাথে অপারেট করবে, যেখানে ফ্রান্সের তরফ থেকে রাফেল, জার্মানির ইউরোফাইটার টাইফুন, অস্ট্রেলিয়ার F-18 থেকে শুরু করে গ্রিসের F-16 এবং সমস্ত ভারতীয় ফাইটার জেট এখানে ডিপ্লয় করা হয়, যার নাম হলো তরঙ্গ শক্তি। এখানেই সমস্ত দেশ নিজেদের বায়ুসেনার না কেবল ক্ষমতা প্রদর্শন করবে, বরং তার সাথে এই সমস্ত দেশ মিলিতভাবে প্র্যাকটিস করবে রিয়েল টাইম ওয়ারে কীভাবে হামলা করতে হয়। এর সুবিধা হলো আলাদা আলাদা ধরনের ফাইটার জেটের বিরুদ্ধে অপারেট করলে না কেবল এক্সপিরিয়েন্স তৈরি হবে, বরং তার সাথে ভারতীয় পাইলটদের যুদ্ধ লড়ার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। আর এই কারণেই ভারত বিশ্বের প্রায় সমস্ত ছোট বড় দেশের সাথে কন্টিনিউয়াসলি মিলিটারি ট্রেনিং করে, যাতে আমাদের ফোর্স আরও বেশি শক্তিশালী হয়, অনেক বেশি এক্সপিরিয়েন্স তৈরি হয়। অন্যদিকে এখানেই কিন্তু চীনের সেনা সবচেয়ে বেশি পিছিয়ে এবং মেজরিটি দেশের সাথে বিবাদের কারণে ওরা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আর ক্ষমতাকে ডেভেলপ করতে পারেন। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হামাসকে নিয়ে। হালেই হয়তো আপনারা শুনে থাকবেন যে ইসরায়েল ইরানের ভেতরে ঢুকে হামাসের টপ লিডারকেই খতম করে দিয়েছে, যে কাতারে বসে ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার হামলা করাতো এবং এই ব্যক্তি কিন্তু 7ই অক্টোবর হামলার অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড ছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইরানের ভেতর ভারতের ব্যাপক ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে গত কিছু বছর, স্পেশালি চাহবার পোর্ট তৈরির পর, এবং ওখানে ভারতীয় ইন্টেলিজেন্স প্রচুর পরিমাণে এজেন্ট তৈরি করেছে যারা ইরানকে ব্যবহার করে আশেপাশে অপারেট করার জন্য। আর বন্ধুরা, পাকিস্তানের পূর্ব অ্যাম্বাসেডার আব্দুল বাসিতের দাবি হামাসের লিডারকে খতম করার পেছনে ভারতের হাত থাকতে পারে, কারণ এই হামাস লিডার কিন্তু কাশ্মীর ইস্যুতে বরাবর পাকিস্তানকে সমর্থন দিয়েছে, তাই ভারতের নাকি এর ওপর নজর ছিল। এখন আমি এটা জানি না যে কোন মেয়াদোত্তীর্ণ গাঁজা সেবনের ফলে এই ধরনের কথা বলছে পাকিস্তান, তা আবার একজন ডিপ্লোম্যাট যে জার্মানির মতন দেশের অ্যাম্বাসেডার ছিল, ভারতে পাকিস্তানের হাই কমিশনার, এমনকি পাকিস্তানের ফরেন অফিসের স্পোক পারসন ছিল। আর তার বুদ্ধি হলো এটা, ভারত আর ইরানের সম্পর্ক অনেকটাই ক্লোজ, ভারত কোনোভাবেই না ইসরায়েলের বিরুদ্ধে যাবে না ইরান, এই দুই দেশের লড়াইয়ে ভারত কিন্তু নিউট্রাল থাকে, সেক্ষেত্রে ভারত কোনোভাবেই এই ধরনের অপারেশনে সাহায্য করবে না। হ্যাঁ, ডেফিনেটলি এটা ঠিক যে ভারতের র আর ইসরায়েলের মোসাদ একসাথে কাজ করে এবং মোসাদ ভারতকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দেয় পাকিস্তান আর জিহাদি আতঙ্কবাদী থেকে শুরু করে খালিস্তানি আতঙ্কবাদীদের বিরুদ্ধে, এবং দুই দেশের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে ইন্টেলিজেন্স শেয়ারও হয়। তো হতে পারে যে কিছু ইন্টেলিজেন্স শেয়ারিং হয়েছে, যেটা কমন ব্যাপার, কিন্তু ভারত এতে ডিরেক্টলি ইনভলভ রয়েছে এর কোনো সেন্স নেই, এবং এই মুহূর্তে ভারত এমন কিচ্ছু করবে না যাতে ভারতের পজিশন দুর্বল হয়ে পড়ে ইরান, কারণ ইরানকে ভারত ব্যবহার করছে চীনের গোয়াদার পোর্টকে কাউন্টার করে অল্টারনেটিভ রুট তৈরি, আর্মেনিয়াকে সাপোর্ট দেওয়া আর তুর্কির বিরুদ্ধে কাজ করার জন্য। সেক্ষেত্রে ভারত এখানে কিন্তু কোনোভাবেই ইনভলভ থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।